গুড ইভিনিং সকলকে। আজ হঠাৎ করে ভিডিও বানাচ্ছি, গুরুদেবের আদেশ। আজকে ভিডিওটা আমাদের যারা জুনিয়র তাদের জন্য, আমার যারা জুনিয়র তাদের জন্য, যারা ভাবছো আগামী দিনে যে স্কুলে চাকরি করবে। প্রথমে একটা কথা বলি যে চাকরির পরীক্ষা কম বেশি সব পরীক্ষাই কিন্তু আগাগোড়া সমান, যদি কেন্দ্রীয় সরকারের স্কুল বলা হয় বা যে কোনো ধরনের কেন্দ্রীয় সরকারি চাকরি যেগুলো বলা হয়, সেই ক্ষেত্রে প্রস্তুতির পর্বটা আগাগোড়া সমান। এবার স্কুলে চাকরির ক্ষেত্রে সাধারণত যেভাবে পরীক্ষাগুলো হয় তার মধ্যে সিটেট একটা অন্যতম মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা। অর্থাৎ যেমন আমরা কলেজে চাকরি করার জন্য নেট পরীক্ষা একটা অত্যধিক পরিমাণে গুরুত্বপূর্ণ পরীক্ষা, মানে ওটা একটা প্রাইমারি এলিজিবিলিটি, একদম বেসিক এলিজিবিলিটি। ঠিক সেরকম সিটেট হচ্ছে এক্ষেত্রে একটা বেসিক এলিজিবিলিটি। সিটেট পাস করলে যে চাকরি পাবো বা সিটেটে বিরাট নাম্বার পেলে চাকরি পাবো এরকম কোনো ব্যাপার নয়, সিটেট পাস করাটাই হচ্ছে দরকার। আর আমরা জানি মোটামুটি 150 নম্বরের পরীক্ষা হয় সিটেট, বিভিন্ন পেপার্স নিয়ে। তার মধ্যে জেনারেলদের 90 পেতে হয়, এটা পাসিং ক্রাইটেরিয়া। তো হ্যাঁ, আমার টার্গেট অফকোর্স আমি রাখবো যে হ্যাঁ 90 পেতে হয়, তাহলে আমার মোটামুটি 95, 96, 100 হয়, ঠিক আছে। দ্যাট ইজ দ্য বেসিক টার্গেট। এখানে এরকম নয় যে আমাকে 150 মধ্যে 140 পেলে পরে আমার কোনো লাভ হবে বা আমি কোথাও কোনো এক্সট্রা ক্রেডিট পাবো কোনো চাকরির ক্ষেত্রে, সেটা কিন্তু হয় না। সিটেট বাস একটা বেসিক, যেমন নেট কোয়ালিফাই করি সেরকম, ঠিক আছে। আসল খেলাটা সিটেটের পরে শুরু হয়, তো বা যেটাকে আসল প্রস্তুতি বলি সেটা সিটেটের পরে শুরু হয়। তো আজকে সিটেটটা নিয়েই কথা বলবো। এখন যদি সিটেটের কথা বলা হয় তাহলে সিটেটের দুটো পেপার থাকে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1টা সাধারণত প্রাইমারি, বর্তমানে প্রাইমারি আগে যেরকম আমাদের সময় ছিল 1 to 4কে আমরা প্রাইমারি বলতাম, এখন 1 to 5কে প্রাইমারি আমরা বলি। তো সেই প্রাইমারি স্টেজের জন্য পেপার 1 হয় এবং সেটার একটা নির্ধারিত স্ট্রাকচার, কন্টেন্ট অফ সিলেবাস আছে। আবার একই রকমভাবে যেটা পেপার 2টাকে আমরা সাধারণত সেকেন্ডারির জন্য ভাবি। এবার সেকেন্ডারি মিনস বা যেটাকে এলিমেন্টারি স্টেজ এখানে বলা হয়, এক্ষেত্রে কিন্তু 9, 10 ক্লাস 9, 10, 11, 12-এর জন্য কিন্তু কোথাও সিটেট লাগে না, কোথাও লাগে না। সেটা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন হোক বা জওহর নবোদয় বিদ্যালয় সংগঠন হোক, এদের মধ্যে কোথাও কিন্তু সিটেট লাগে না বেসিক্যালি, মানে ফর 9, 10, 11, 12-এর যে টিচার তাদের জন্য। তাহলে সিটেট যে পেপার 1 হয় সেটা হয় 1 to 5-এর জন্য, পেপার 2 যেটা হয় সেটা হয় 6 থেকে 8-এর জন্য, অর্থাৎ যেটাকে আমরা সাব জুনিয়র বা এলিমেন্টারি স্টেজ বলি। একটা প্রাইমারি স্টেজ, নেক্সট হচ্ছে এলিমেন্টারি স্টেজ, তারপরে যথারীতি সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি। এই তথ্যগুলো দিচ্ছি কারণ এইগুলো অনেক সময় কাজে লেগে যায়। যাই হোক, তো এবার আসি পেপারের মধ্যে যে প্রস্তুতিটা কীরকম। খুব যদি সহজ কথায় বলা হয় তাহলে সিটেট খুবই সহজ পরীক্ষা, এমন কিছু নয় যে সিটেট পাস করা একটা বিশাল ব্যাপার। প্রতি বছর লক্ষ লক্ষ মানে ক্যান্ডিডেট সিটেট পাস করে এবং সিটেটে 90 স্কোর করাটা খুব সহজ ব্যাপার। কেন সহজ বলছি? কারণ এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে না। মোটামুটি যদি ভিত শক্ত হয়, পড়াশোনার ধারাটা যদি বজায় থাকে, তাহলে সিটেট পাস করা কোনো মানে কঠিন কাজ নয় আর কি। এবং যেটা এক্ষেত্রে সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে বিএডের সময় যে বিএডের বইগুলো থাকবে বা নোটস, যেগুলো আমরা সিনিয়রদের কাছ থেকে বা যেখান থেকেই হোক যে কালেকশন করি বিএডের নোটসগুলো, সেই নোটসগুলো অন্তত পক্ষে একটু হলেও একবার হলেও রিডিং করে থাকা দরকার। আমি বলছি না যে বিরাট কিছু বিএডের জন্য পড়াশোনা বা বিএড করার সময় বিরাট পড়াশোনা বা টপার হতে হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু হ্যাঁ যে বেসিক টার্মসগুলো থাকে, ঠিক আছে, যেমন কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, রিলেশনশিপ উইথ লার্নিং, সোশ্যালাইজেশন, তারপর ওই পিয়াজে, কোলবার্গ, ভাইগৎস্কি, এই যে টার্মগুলো থাকে, এই টার্মিনোলজিগুলোর সাথে আমার অ্যাকুয়েন্টেন্স থাকাটা দরকার। কেন? কারণ হচ্ছে যে সিটেটের যেটা সব থেকে বেসিক এবং সব থেকে প্রথম পেপার সেটা হচ্ছে 30 চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগগি। এখান থেকে 30টা প্রশ্ন আসে, তার মধ্যে 15টা প্রশ্ন হয় চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা প্রাইমারি স্কুল চাইল্ডের উপর বেস করে। আমি পেপার 1 সম্পর্কে কথা বলতে অলরেডি শুরু করে দিয়েছি, তাই বলি। তাহলে প্রথম যে 15টা কোশ্চেন, সেই 15টা কোশ্চেন আসে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির, চাইল্ড ডেভেলপমেন্ট যে পার্টটা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তো চাইল্ড ডেভেলপমেন্টের যে পার্টটা, সেই পার্ট থেকে আসে 15টা কোশ্চেন। তাহলে এই যে 15টা কোশ্চেন, এই 15টা কোশ্চেনে
ইট ক্যারিজ, প্রথমত নেগেটিভ মার্কিং নেই, ইট ক্যারিজ 15 মার্কস, অফকোর্স 1 মার্কস করে হয়। তো এবার এই যে 15টা প্রশ্ন, এইটার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা তুমি নেবে কীভাবে, আমি প্রতিটা স্টেজের জন্যই বলবো যে, কারণ প্রতিটা স্টেজের জন্য আলাদা আলাদা এবং কীভাবে সহজে নিতে পারবে প্রস্তুতি। প্রথমেই যেটা বললাম যে বিএড করার সময় এই যে টার্মগুলো আছে, ভাইগটস্কি, পিয়াজে, কোলবার্গ, ঠিক আছে, তারপরে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এই স্টেজেস অফ ডেভেলপমেন্টের অমুকের থিওরি তমুকের থিওরি, এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলো বিএড করাকালীনই মোটামুটি ধারাছোঁয়ার মধ্যে রাখবে। বিরাট কিছু মুখস্থ করার দরকার নেই, বিরাট কিছু নোটস নিয়ে এসে পড়ে ইয়ে করে এরকম কিছু না, এটা মোটামুটি ধারাছোঁয়ার মধ্যে রাখবে। কারণ সিটেটের যে পরের ধাপটা না, সেই ধাপটার প্রস্তুতি অনেক আগের থেকে নিতে হয়, কারণ সেই ধাপটা বেশি কঠিন। সিটেটের জন্য যদি আমার সমস্ত এনার্জি আমি দিয়ে দিই, তাহলে পরের ধাপটার জন্য আমার কিছুই পড়ে থাকবে না, যে কারণে পড়ার সময়টা তুলে রাখতে হবে। এবার মানে মূল যেটা আমি সাবজেক্টের কথা বলবো আর কি পরে, এখন থাক সেটা। তো সিটেটের যে প্রথম যে 15টা প্রশ্ন, এই টার্মগুলোর সাথে ওয়াকিবহাল থাকবো। কেন? কারণ প্রস্তুতি, পরীক্ষা প্রস্তুতির যে সবথেকে প্রথম ধাপ, সেটাই হচ্ছে যে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা। অর্থাৎ সেই পরীক্ষার যেটা সিলেবাস, সেই সিলেবাসটা আমার হাতের মধ্যে থাকবে সবসময়, মানে আমার সেটা মুখস্থ থাকবে। আমি জানবো কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে, এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিকস ঢুকে আছে, এই চ্যাপ্টারের মধ্যে কি কি সাব টপিকস আছে, এইগুলো আমার জানা থাকবে। সিলেবাস থিওরি নয়, পড়াশুনো নয়, ইনফরমেশন নয়, কিচ্ছু না, সিলেবাসটা জানা থাকতে হবে খুব পরিষ্কারভাবে, একদম মানে যেটাকে বলে ক্রিস্প নলেজ। এবার আসি যে এবার কেন সিলেবাস নিয়ে বলছি, এই সিলেবাস যখন তোমার মানে আপনার ইয়ে হয়ে গেল, হোয়াট শুড আই সে, হৃদয়ঙ্গম হলো, এর পরের যে ধাপটা সেটা হচ্ছে পুরনো কোয়েশ্চেন পেপার। পুরনো কোয়েশ্চেন পেপার যখন থেকে সিটেট শুরু হয়েছে, মোটামুটি আমার মনে পড়ে কপিল সিব্বলের সময় থেকে সিটেটের কনসেপ্ট আসে, এবং সেই সময় থেকে যে সমস্ত পুরনো প্রশ্নপত্র, এইটা হচ্ছে নেক্সট স্টেজ। যে কোনো পরীক্ষা প্রস্তুতিরই, যে কোনো ধরনের চাকরির পরীক্ষা প্রস্তুতির এই দুটো হচ্ছে প্রথম ধাপ। একটা হচ্ছে সিলেবাস সম্পর্কে খুব পরিষ্কার ধারণা, একদম স্বচ্ছ ধারণা। দ্বিতীয় হচ্ছে পুরনো প্রশ্নপত্র আমি কোথার থেকে কালেক্ট করব, কিভাবে কালেক্ট করব, সেটা আমাকে নিজেকে বুঝে নিতে হবে। বিভিন্নজন বিভিন্নভাবে কালেক্ট করে, কেউ ইউটিউবের লিঙ্ক থেকে ডাউনলোড করে, কেউ সিবিএসই সাইট থেকে ডাউনলোড করে, কেউ বই কিনে পড়ে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বিষয় হলো পুরনো প্রশ্নপত্র আমার হাতের কাছে চাই, ঠিক আছে। এবার আসি পড়বো কীভাবে। এখন যে কথাটা বলছিলাম যে বিএড করার সময় যে মানে ধ্যান ধারণাটা তৈরি হয়ে থাকার দরকার, ঠিক আছে, যে কোলবার্গ মানুষটা কে, ভাইগটস্কি মানুষটা কে, তারা কি থিওরি দিয়ে গেছিলো, এইগুলো জেনে থাকা দরকার। এবার কারণ সেগুলো সম্পর্কে প্রশ্ন আসবে একটা দুটো করে, নেগেটিভ মার্কিং নাই, ভালো জিনিস, কিন্তু আসবে, প্রশ্ন তো আসবে, এবং সেটা স্কোর না করতে পারলে কোনো লাভ হবে না। তো সেই জায়গাগুলো প্রথমে বিএডের বই থেকে আমরা রিডিং পড়ে ধারণাগুলো তুলে নেব, আন্ডারলাইন করে করে যেরকমভাবে আমরা নেটের প্রস্তুতি নিই বা পড়াশোনা করি, ঠিক সেইভাবেই খানিকটা সময় লাগবে। বিএডের বইগুলো আমরা আন্ডারলাইন করে করে পড়বো, এবং সেখান থেকে যে এই যে মূল থিওরিগুলো, কনসেপ্ট অফ জেন্ডার কী, রিলিজিয়ান কী, কমিউনিটি কী, কাস্ট, ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি, সেটা একটা চাইল্ডের ডেভেলপমেন্টের উপর কী এফেক্ট পড়ে, ডেভেলপমেন্টের কী কী স্টেজ আছে, ডেভেলপমেন্টের এই স্টেজগুলোতে তার কী কী ধরনের ডেভেলপমেন্ট হয়, কখন কোনটার বিকাশ ঘটে, কখন সে তার বুদ্ধির বিকাশ করছে, কখন স্পিচ, কখন থিঙ্কিং, এই জিনিসগুলো কিন্তু অনেকটা গল্পের মতো করে পড়ে থাকতে হবে। এবারে এইটা যখন হয়ে গেল, এটা প্রথম ধাপ, এবং এটার জন্য বিশাল কিছু সময় নিলে কিন্তু চলবে না। মোটামুটি ধরে রাখতে পারো 4টে সেমিস্টারের মধ্যে বিএডের ডেভেলপমেন্ট সংক্রান্ত যা বই আছে সেইগুলো তোমার পড়তে খুব জোর হলো 1 মাসের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, সময় বের করে। সেটা কিভাবে হবে, আমি পার্সোনালি, আমি ব্যক্তিগতভাবে করেছিলাম, কারণ আমাদের যখন সিটেটের বেরোয়, আমরা বিএড শেষ করার সাথে সাথেই সিটেট বেরোয়, আমি হাতে 4 মাস মতো সময় পাই, এটা আমার ব্যক্তিগত কথা। তো তার মধ্যে আমি এই ইয়েটাকে কিন্তু গুটিয়ে ফেলেছিলাম, সিলেবাসটাকে সিটেটের। তো 1 মাসের মধ্যে কিন্তু এই ডেভেলপমেন্ট সংক্রান্ত, এবার এমনটা নয় যে ওই 1 মাস ডেভেলপমেন্ট পড়ছি মানে আর অন্য কোনো বই পড়বো না, ঠিক আছে, অন্য বাকি যে সিলেবাসেরগুলো আছে সেগুলোও পড়তে হবে, এবং সেটার জন্য যে নির্ধারিত রুটিন ফলো আপ করার দরকার একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেই রুটিন ফলো আপ করেই কিন্তু পড়তে হবে। এটা রুটিনটা সবাইকার আলাদা আলাদা, মানে ব্যক্তিগত জায়গা যে কীভাবে সে রুটিন বানাবে, কীভাবে বানাবে না।
তো এবার আসি প্রশ্নগুলোই কীরকম কী প্রশ্ন আসতে পারে, যেমন কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ উইথ লার্নিং, এইখান থেকে প্রশ্ন আসছে। যেমন যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কিছু দেখি তাহলে বুঝতে পারবো সেখান থেকে মোটামুটি এখন যেটাকে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল প্রশ্ন বলা হয়, ঠিক আছে, বা যেটাকে আমরা সিসিটি ক্রিটিক্যাল ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপ প্রশ্ন এইগুলো আছে, বা প্র্যাকটিক্যাল বেস প্রশ্ন আছে। সেখান থেকে প্রশ্ন দিতে পারে এরকম যে একটা বাচ্চা তুমি দেখলে যে ক্লাসে এরকম করছে, তাহলে তার এটা কোন ডেভেলপমেন্ট স্টেজের মধ্যে পড়ে, বা তুমি দেখলে তোমার পাশের বাড়িতে একটা বাচ্চা এইগুলো করছে, তার এটা কোন ডেভেলপমেন্ট স্টেজের মধ্যে পড়ে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন দিচ্ছে, ঠিক আছে। বা এরকমও দিতে পারে যে তুমি দেখলে একটা বাচ্চার মধ্যে এই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে এই ডেভেলপমেন্টটা কোন ফিলসফার বা কোন থিওরিস্ট এটাকে ভালো দিয়ে গেছেন, বা এটার এক্সপ্লেনেশন করে গেছেন এবং কোন থিওরিতে করে গেছেন, এই ধরনের প্রশ্ন আসে এখন দিচ্ছে। আগে সিটেটের খুব সহজ প্রশ্ন আসতো, এখন এতটা সহজ প্রশ্ন আসছে না। তো এইটা গেল প্রথম 15টা প্রশ্ন যেটা আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল চাইল্ডের উপর আসবে। নেক্সট আসছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফেজ, কারণ এইটা শুধুমাত্র যে পরীক্ষার জন্য পড়ছে এমনটাও কিন্তু নয়, এটা আগামী দিনে অনেক জায়গাতেই কাজে লাগবে, বিশেষ করে বিভিন্ন ইন্টারভিউতেও কাজে লাগবে, এবং তাছাড়া যে নিজের শিক্ষকতার যে জীবন সেক্ষেত্রেও এটা কাজে লাগবে। ইনক্লুসিভ এডুকেশন প্রথমত ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে বাচ্চারা বিভিন্ন রকমের ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এবং তারা সেই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে যখন একটা ক্লাসে মিলিত হয়, বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা জওহর নবোদয় বিদ্যালয় যে আছে আমাদের, এই যে স্কুলগুলিতে বাচ্চাগুলি থাকে, এখানে একটা ক্লাসের মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আর্মি, লোকাল ট্রাইবালস, ঠিক আছে, এবং নন ট্রাইবালস, ঠিক আছে, বা সিভিলিয়ান যাদেরকে আমরা বলি, লোকাল ট্রাইবালস এবং নন ট্রাইবালস, এই 5টা বেসিক ইকোনমিক ক্যাটাগরি থেকে বাচ্চা আসে। এর মধ্যে যদি আমরা নর্থ ইস্টের স্কুলের গল্প করি, তাহলে সেখানে গারো কমিউনিটির বাচ্চা আছে, খাসি কমিউনিটির বাচ্চা আছে, সেখানে হিন্দি বা যেটাকে আমরা বিহারি কমিউনিটি বলি, বাঙালি আছে, আসামিজ আছে। তাহলে এইরকম 5টা ল্যাঙ্গুয়েজও আমরা পাচ্ছি একটা ক্লাসরুমের মধ্যে। তাহলে সেই ক্লাসরুমটাকে আমি কী করে ইনক্লুসিভ করব, সেই ক্লাসরুমটা আমার কেমন হবে না হবে, এই সমস্ত নিয়ে প্রশ্নগুলো আসে। খুব সহজে বললাম ইনক্লুসিভ এডুকেশন, এবং এই ধরনের চ্যালেঞ্জেস কিন্তু আসে নিজেদের শিক্ষক জীবনও। আগামী দিনে যখন তোমরা শিক্ষক হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করবে, যে আমি একটা গারো বাচ্চাকে কীভাবে এক্সাম্পল দেবো। সে একটা প্রাইমারির বাচ্চা, ক্লাস 3-তে পড়ে, তার কনসেপ্ট অফ সে হয়তো প্রথম কনসেপ্ট অফ ট্রায়াঙ্গেলস বা প্রথম কনসেপ্ট অফ কিছু একটা কনসেপ্ট একদম ফার্স্ট টাইম শিখছে, তাকে আমি কী এক্সাম্পল দেবো। কারণ গারো তাদের কালচার আলাদা, তারা বিভিন্ন অন্যরকম কিছু দেখে বড় হয়েছে, যেটা আমরা যেগুলো দেখে বড় হইনি। সেই যে প্রবলেমগুলো, এইগুলোকে সলভ করে এডুকেশন এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বেসিক্যালি ইনক্লুসিভ এডুকেশন বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখান থেকে ভালো রকমের প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, দ্য ক্রিয়েটিভ, স্পেশালি এবলড লার্নার্স, এই ধরনের বিভিন্ন যে ভাগগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো আসে। নেক্সট আসছে লার্নিং অ্যান্ড পেডাগজি। এটা খুব সহজ, মানে এই জায়গাটা হচ্ছে সব থেকে সহজ। লার্নিং অ্যান্ড পেডাগজির যে পোর্শনটা আছে, হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড ওয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স, এই ধরনের বিভিন্ন কনসেপ্টগুলো আছে। এইটা কিন্তু বেসিক্যালি আবার ওই যে বললাম যে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দেওয়া হয় লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে, ঠিক আছে। নেক্সট আসছে ল্যাঙ্গুয়েজ। তার ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে এই যে এইটুকু যে আলোচনা করলাম, খানিকটা বিষয়ের মধ্যে চলে গিয়েছিলাম, যদিও মূল মানে আজকের আমার এই ভিডিওর বা কথা বলার মূল বিষয় হচ্ছে যে প্রস্তুতিটা নেবো কীভাবে। তাহলে প্রথম ধাপটাই আমি যেটা বললাম যে সিলেবাস, দ্বিতীয় ধাপ হচ্ছে প্রশ্নপত্র পুরনো বছরের যে কী ধরনের প্রশ্ন আসছে, তৃতীয় হচ্ছে বিএডের বইপত্র যেগুলো আমাদের কাছে আছে। এইবারে আসি, মানে এইটা হচ্ছে বেসিক, মানে একদম শুরুর যে প্রস্তুতি আর কি, এটা হচ্ছে একদম শুরুর প্রস্তুতি। এইটার যে মানে টার্গেট, যে আমি সিলেবাসটা জেনে ফেলবো, আমি পুরনো প্রশ্নপত্রগুলো জোগাড় করে মোটামুটি ওগুলো আমি চোখ বুলিয়ে নেবো একবার যে কী ধরনের প্রশ্ন আসছে, আর বিএডের বইগুলো একবার অন্তত আমি রিডিং পড়ব। এইটা আমার কিন্তু প্রথম 1 মাসের মধ্যে আমি শেষ করে ফেলবো, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র এই জায়গাটার জন্য না, এটা হচ্ছে এন্টায়ার সিটেটের কথা ভেবে, পুরো সিটেটটার কথা ভেবে আমি 1 মাসের মধ্যে আমার বিএডের বই, আমার সিলেবাস এবং পুরনো প্রশ্নপত্র আমি দেখে নেবো সম্পূর্ণভাবে। এইবারে আসছি
যেটা প্রফেশনাল লেভেলের প্রস্তুতি। এটা একদম বেসিক লেভেল, মানে তুমি ছাত্র লেভেলের প্রস্তুতি নিলে। এর পরের প্রস্তুতিটা হয় যেটা প্রফেশনাল লেভেল আমরা বলতে, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটাকে প্রফেশনাল লেভেলের প্রস্তুতি বলে। যখন তুমি মক টেস্ট নেবে, যখন তুমি আরও বই নেবে, যে বইয়ের মধ্যে প্রচুর প্রচুর প্রশ্ন থাকবে, ঠিক আছে? যেমন ধরো এই চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি পোর্শন থেকে মোটামুটি তুমি 1000 খানেক 2000 খানেক প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে আর কি, দেখে দেখে পড়বে, লিখবে, এবার মক টেস্ট দেবে, আবার দেখবে, পড়বে, লিখবে, আবার মক টেস্ট দেবে, আবার দেখবে, পড়বে, লিখবে, মক টেস্ট দেবে। মানে এই সাইকেল চলতে 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 মোটামুটি তুমি এই 1 মাসের যে বেসিক প্রস্তুতি, তারপরের যে 2 মাস পড়ে থাকলো বা 3 মাস পড়ে থাকলো আপ টু ইউর সিটেড এক্সাম, সেই 2 মাস 3 মাসের মধ্যে কম করেও 20 থেকে 20-22টার মতো মক টেস্ট দিয়ে ফেলতে হবে। এবার বলি এই মক টেস্টগুলো আসবে কোথা থেকে, যেটা আমি করেছিলাম। তুমি বাইজুস থেকে নিতে পারো, তুমি ওই আনএকাডেমি থেকে নিতে পারো, ঠিক আছে? তুমি এরকম মানে অনেক জায়গা আছে যেখানে মক টেস্টের ব্যবস্থা করা থাকে। তুমি অনলাইন মক টেস্ট দেবে, ওরা তোমাকে একটা রেজাল্ট দেবে। মক টেস্ট সম্পর্কে পড়ে আসছি, তার আগে আমি এই বইয়ের কথা বলি যে আর কি বই কিনতে পারো। প্রথমত আমাদের যে বিএডের বইগুলো আছে, ওই রীতা পাবলিকেশন, সহেলি পাবলিকেশন, অনেক অনেক পাবলিকেশন আছে, আইএলই পাবলিকেশন, ঠিক আছে? এই বইগুলোর মধ্যে যেগুলো দেওয়া থাকে, যে তথ্য দেওয়া থাকে, সেগুলো আমাদের বিএডের নোটস তৈরি করার জন্য থাকে বেসিক্যালি। এটা কিন্তু কোনো প্রস্তুতি, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু এই বইগুলো না, কিন্তু জেনে থাকতে হবে কেন, কারণ ওই নলেজটা আমার দরকার। এবার যখন তোমার 1 মাসের মধ্যে ওই প্রস্তুতিটা হয়ে গেল, নেক্সট তুমি প্রথম কাজ হচ্ছে মক টেস্ট নেওয়া, বা মক টেস্ট কোথার থেকে একটা মক টেস্ট জোগাড় করা বা কেনা, ঠিক আছে? সাধারণত অনলাইন কারেন্ট ইয়ারের মক টেস্ট হলে সব থেকে ভালো হয়। আর মক টেস্টের সাথে সাথে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোটামুটি আমি দেখেছি সিটেটের প্রস্তুতির জন্য বাজার চলতি অনেক বই আছে, অনেক অনেক বই আছে। কোনোটাই খারাপ নয়, আবার কোনোটাই ভালো নয়। কেন কোনোটা খারাপ নয়? কারণ হচ্ছে যে সবাই মোটামুটি যেটা বেসিক সিলেবাস, যেটা তোমাকে আমি মানে যেটা আমি তোমাদের বলছি যে বিএডের যে পড়াশুনো করার দরকার, সেই বিএডের পড়াশুনোর থেকে যে যেগুলো শিখবে সেইগুলো কাভার করা আছে সব বইয়ে, তাই ওগুলো ভালো। খারাপ কেন? কারণ কোনো বই কিন্তু 100% সিটেটের সিলেবাস কাভার করতে পারে না। কারণ এই চাইল্ড সাইকোলজি, পেডাগজি, লার্নিং পেডাগজি, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, এর ভুরি ভুরি প্রশ্ন চাইলে করাই যেতে পারে। কোনো বই থেকেই যে হবে প্রশ্নটা, এরকম কোনো মাথার দিব্যে দেওয়া নেই। তাহলে এইগুলো হচ্ছে প্রথমত ধারণাটা খুব পরিষ্কার থাকা দরকার, নলেজটা খুব পরিষ্কার থাকা দরকার। তাহলে কি হয়, প্রশ্ন যেরকমই আসুক মোটামুটি আমি ফেস করার মতো জায়গায় থাকবো। তাহলে একটা আরিহান্ত কিংবা একটা লুসেন্ট, ঠিক আছে? কিংবা আরও যদি কিছু থাকে, আমি আরিহান্ত কিনেছিলাম, আমার মনে আছে। লুসেন্ট কিনতে পারো, ভালো। আরিহান্ত কিনতে পারো, ভালো। আরও বাজারে বই আছে, সেগুলোও ভালো। কেন ওটা হাতে রাখবো? কারণ হচ্ছে আমি যখন মক টেস্ট দেবো, সেই মক টেস্টের যে বিভিন্ন প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই এই বইগুলোর মধ্যে থাকবে। এবং আমি মক টেস্টে যে প্রশ্নগুলো পারবো না বা ভুল করব, সেই প্রশ্নগুলো এই বই থেকে আমি তাড়াতাড়ি বের করে নিতে পারবো। আমার বিএডের বই খুঁজতে গেলে যে সময়টা নষ্ট হবে, সেটা হবে না। এখান থেকে বের করে তার একটা কনক্রিট অ্যান্সার আমি করে নিতে পারবো। এই জন্য এই বইটার দরকার। তাই এটা আমি বলবো যে একটা কিনে নিও, আরিহান্ত বা লুসেন্ট, যে কোনো একটা। সব থেকে যেটা মূল কাজ সেটা হচ্ছে মক টেস্ট। মূল যে প্রস্তুতি সেটা হচ্ছে মক টেস্ট। সেটা বাইজুস হোক, আনএকাডেমি হোক, লার্নার্স হাব হোক, এরকম অনেক ওয়েবসাইট আছে। বাইজুস, আনএকাডেমি মোটামুটি এখন বাজারের মধ্যে ভালো, ঠিক আছে? তাই এই দুটোরই নাম নিলাম। এখান থেকে মক টেস্ট সিটেটের প্রতি বছর বেরোয়, এবং সেই মক টেস্ট দিতে হবে। কেন মক টেস্ট দিতে হবে? এইখানে মক টেস্ট দিলে সাথে সাথে অল ইন্ডিয়াতে আমার মানে প্রস্তুতির স্তরটা কীরকম, আমি পাস করতে পারছি কি না, প্রথম 2-3টে টেস্ট দিলে পরে আমি এই জায়গাটা বুঝতে পারবো যে আমার স্থানটা কোথায় আছে। এবার নেক্সট হচ্ছে যে যখন আমি বুঝলাম যে আমার এরকম অবস্থা, তাহলে আমি কোথায় কোথায় ভুল করছি, যে জায়গাগুলোতে ভুল করছি, যে প্রশ্নটা ভুল করছি, সেই প্রশ্নটা যে চ্যাপ্টার থেকে এসছে সেই চ্যাপ্টারটা ভুলে খেয়ে নিতে হবে সেই দিন। প্রতিদিনের এইটাই কাজ, যে তার মধ্যে আমি এই ইয়েটাকে কিন্তু গুটিয়ে ফেলেছিলাম, সিলেবাসটাকে সিটেটের। তো 1 মাসের মধ্যে কিন্তু এই ডেভেলপমেন্ট সংক্রান্ত, এবার এমনটা নয় যে ওই 1 মাস ডেভেলপমেন্ট পড়ছি মানে আর অন্য কোনো বই পড়বো না, ঠিক আছে? অন্য বাকি যে সিলেবাসেরগুলো আছে সেগুলোও পড়তে হবে, এবং সেটার জন্য যে নির্ধারিত রুটিন ফলো আপ করা দরকার একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেই রুটিন ফলো আপ করেই কিন্তু পড়তে হবে। এটা রুটিনটা সবাইকার আলাদা আলাদা, মানে ব্যক্তিগত জায়গা, যে কীভাবে সে রুটিন বানাবে, কীভাবে বানাবে না। তো এবার আসি প্রশ্নগুলোই কীরকম কী প্রশ্ন আসতে পারে। যেমন কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ উইথ লার্নিং, এইখান থেকে প্রশ্ন আসছে।
যেমন যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কিছু দেখি তাহলে বুঝতে পারবো সেখান থেকে মোটামুটি এখন যেটাকে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল প্রশ্ন বলা হয়, ঠিক আছে, বা যেটাকে আমরা সিসিটি ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপ প্রশ্ন এইগুলো আছে, বা প্র্যাকটিক্যাল বেস প্রশ্ন আছে। সেখান থেকে প্রশ্ন দিতে পারে এরকম যে একটা বাচ্চা তুমি দেখলে যে ক্লাসে এরকম করছে, তাহলে তার এটা কোন ডেভেলপমেন্ট স্টেজের মধ্যে পড়ে, বা তুমি দেখলে তোমার পাশের বাড়িতে একটা বাচ্চা এইগুলো করছে, তার এটা কোন ডেভেলপমেন্ট স্টেজের মধ্যে পড়ে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন দিচ্ছে, ঠিক আছে। বা এরকমও দিতে পারে যে তুমি দেখলে একটা বাচ্চার মধ্যে এই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে এই ডেভেলপমেন্টটা কোন ফিলসফার বা কোন থিওরিস্ট এটাকে ভালো দিয়ে গেছেন, বা এটার এক্সপ্লেনেশন করে গেছেন এবং কোন থিওরিতে করে গেছেন, এই ধরনের প্রশ্ন আসে এখন দিচ্ছে। আগে সিটেটের খুব সহজ প্রশ্ন আসতো, এখন এতটা সহজ প্রশ্ন আসছে না। তো এইটা গেল প্রথম 15টা প্রশ্ন যেটা আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল চাইল্ডের উপর আসবে। নেক্সট আসছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফেজ, কারণ এইটা শুধুমাত্র যে পরীক্ষার জন্য পড়ছে এমনটাও কিন্তু নয়, এটা আগামী দিনে অনেক জায়গাতেই কাজে লাগবে, বিশেষ করে বিভিন্ন ইন্টারভিউতেও কাজে লাগবে, এবং তাছাড়া যে নিজের শিক্ষকতার যে জীবন সেক্ষেত্রেও এটা কাজে লাগবে। ইনক্লুসিভ এডুকেশন প্রথমত ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে বাচ্চারা বিভিন্ন রকমের ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এবং তারা সেই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে যখন একটা ক্লাসে মিলিত হয়, বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা জওহর নবোদয় বিদ্যালয় যে আছে আমাদের, এই যে স্কুলগুলিতে বাচ্চাগুলি থাকে, এখানে একটা ক্লাসের মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আর্মি, লোকাল ট্রাইবালস, ঠিক আছে, এবং নন ট্রাইবালস, ঠিক আছে, বা সিভিলিয়ান যাদেরকে আমরা বলি, লোকাল ট্রাইবালস এবং নন ট্রাইবালস, এই 5টা বেসিক ইকোনমিক ক্যাটাগরি থেকে বাচ্চা আসে। এর মধ্যে যদি আমরা নর্থ ইস্টের স্কুলের গল্প করি, তাহলে সেখানে গারো কমিউনিটির বাচ্চা আছে, খাসি কমিউনিটির বাচ্চা আছে, সেখানে হিন্দি বা যেটাকে আমরা বিহারি কমিউনিটি বলি, বাঙালি আছে, আসামিজ আছে। তাহলে এইরকম 5টা ল্যাঙ্গুয়েজও আমরা পাচ্ছি একটা ক্লাসরুমের মধ্যে। তাহলে সেই ক্লাসরুমটাকে আমি কী করে ইনক্লুসিভ করব, সেই ক্লাসরুমটা আমার কেমন হবে না হবে, এই সমস্ত নিয়ে প্রশ্নগুলো আসে। খুব সহজে বললাম ইনক্লুসিভ এডুকেশন, এবং এই ধরনের চ্যালেঞ্জেস কিন্তু আসে নিজেদের শিক্ষক জীবনও। আগামী দিনে যখন তোমরা শিক্ষক হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করবে, যে আমি একটা গারো বাচ্চাকে কীভাবে এক্সাম্পল দেবো। সে একটা প্রাইমারির বাচ্চা, ক্লাস 3তে পড়ে, তার কনসেপ্ট অফ সে হয়তো প্রথম কনসেপ্ট অফ ট্রায়াঙ্গেলস বা প্রথম কনসেপ্ট অফ কিছু একটা কনসেপ্ট সে একদম ফার্স্ট টাইম শিখছে, তাকে আমি কী এক্সাম্পল দেবো? কারণ গারো তাদের কালচার আলাদা, তারা বিভিন্ন অন্যরকম কিছু দেখে বড় হয়েছে, যেটা আমরা যেগুলো দেখে বড় হইনি। সেই যে প্রবলেমগুলো, এইগুলোকে সলভ করে এডুকেশন এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বেসিক্যালি ইনক্লুসিভ এডুকেশন বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখান থেকে ভালো রকমের প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, দ্য ক্রিয়েটিভ, স্পেশালি এবলড লার্নার্স, এই ধরনের বিভিন্ন যে ভাগগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো আসে। নেক্সট আসছে লার্নিং অ্যান্ড পেডাগজি। এটা খুব সহজ, মানে এই জায়গাটা হচ্ছে সব থেকে সহজ। লার্নিং অ্যান্ড পেডাগজির যে পোর্শনটা আছে, হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড ওয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স, এই ধরনের বিভিন্ন কনসেপ্টগুলো আছে। এইটা কিন্তু বেসিক্যালি আবার ওই যে বললাম যে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দেওয়া হয় লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে, ঠিক আছে। নেক্সট আসছে ল্যাঙ্গুয়েজ। তার ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে এই যে এইটুকু যে আলোচনা করলাম, খানিকটা বিষয়ের মধ্যে চলে গিয়েছিলাম, যদিও মূল মানে আজকের আমার এই ভিডিওর বা কথা বলার মূল বিষয় হচ্ছে যে প্রস্তুতিটা নেবো কীভাবে। তাহলে প্রথম ধাপটাই আমি যেটা বললাম যে সিলেবাস, দ্বিতীয় ধাপ হচ্ছে প্রশ্নপত্র পুরনো বছরের যে কী ধরনের প্রশ্ন আসছে, তৃতীয় হচ্ছে বিএডের বইপত্র যেগুলো আমাদের কাছে আছে। এইবারে আসি, মানে এইটা হচ্ছে বেসিক, মানে একদম শুরুর যে প্রস্তুতি আর কি, এটা হচ্ছে একদম শুরুর প্রস্তুতি। এইটার যে মানে টার্গেট, যে আমি সিলেবাসটা জেনে ফেলবো, আমি পুরনো প্রশ্নপত্রগুলো জোগাড় করে মোটামুটি ওগুলো আমি চোখ বুলিয়ে নেবো একবার যে কী ধরনের প্রশ্ন আসছে, আর বিএডের বইগুলো একবার অন্তত আমি রিডিং পড়ব। এইটা আমার কিন্তু প্রথম 1 মাসের মধ্যে আমি শেষ করে ফেলবো, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র এই জায়গাটার জন্য না, এটা হচ্ছে এন্টায়ার সিটেটের কথা ভেবে, পুরো সিটেটটার কথা ভেবে আমি 1 মাসের মধ্যে আমার বিএডের বই, আমার সিলেবাস এবং পুরনো প্রশ্নপত্র আমি দেখে নেবো সম্পূর্ণভাবে। এইবারে আসছি যেটা প্রফেশনাল লেভেলের প্রস্তুতি। এটা একদম বেসিক লেভেল, মানে তুমি ছাত্র লেভেলের প্রস্তুতি নিলে এর পরের প্রস্তুতিটা হয় যেটা প্রফেশনাল লেভেল আমরা বলতে, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটাকে প্রফেশনাল লেভেলের প্রস্তুতি বলে। যখন
তুমি মক টেস্ট নেবে, যখন তুমি আরও বই নেবে যে বইয়ের মধ্যে প্রচুর প্রচুর প্রশ্ন থাকবে, ঠিক আছে, যেমন ধরো এই চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি পোর্শন থেকে মোটামুটি তুমি 1000 খানেক 2000 খানেক প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে আর কি, দেখে দেখে পড়বে, লিখবে, এবার মক টেস্ট দেবে, আবার দেখবে, পড়বে, লিখবে, আবার মক টেস্ট দেবে, আবার দেখবে, পড়বে, লিখবে, মক টেস্ট দেবে, মানে এই সাইকেল চলতে 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 মোটামুটি তুমি এই 1 মাসের যে বেসিক প্রস্তুতি, তারপরের যে 2 মাস পড়ে থাকলো বা 3 মাস পড়ে থাকলো আপ টু ইউর সিটেড এক্সাম, সেই 2 মাস 3 মাসের মধ্যে কম করেও 20 থেকে 20-22টার মতো মক টেস্ট দিয়ে ফেলতে হবে। এবার বলি মক টেস্টগুলো আসবে কোথা থেকে, যেটা আমি করেছিলাম। তুমি বাইজুস থেকে নিতে পারো, তুমি ওই আনএকাডেমি থেকে নিতে পারো, ঠিক আছে, তুমি এরকম মানে অনেক জায়গা আছে যেখানে মক টেস্টের ব্যবস্থা করা থাকে। তুমি অনলাইন মক টেস্ট দেবে, ওরা তোমাকে একটা রেজাল্ট দেবে। মক টেস্ট সম্পর্কে পড়ে আসছি, তার আগে আমি এই বইয়ের কথা বলি যে আর কি বই কিনতে পারো। প্রথমত আমাদের যে বিএডের বইগুলো আছে, ওই রীতা পাবলিকেশন, সহেলি পাবলিকেশন, অনেক অনেক পাবলিকেশন আছে, আইএলই পাবলিকেশন, ঠিক আছে, এই বইগুলোর মধ্যে যেগুলো দেওয়া থাকে, যে তথ্য দেওয়া থাকে, সেগুলো আমাদের বিএডের নোটস তৈরি করার জন্য থাকে বেসিক্যালি। এটা কিন্তু কোনো প্রস্তুতি মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু এই বইগুলো না, কিন্তু জেনে থাকতে হবে কেন, কারণ ওই নলেজটা আমার দরকার। এবার যখন তোমার 1 মাসের মধ্যে ওই প্রস্তুতিটা হয়ে গেল, নেক্সট তুমি প্রথম কাজ হচ্ছে মক টেস্ট নেওয়া, বা মক টেস্ট কোথার থেকেও একটা মক টেস্ট জোগাড় করা বা কেনা, ঠিক আছে। সাধারণত অনলাইন কারেন্ট ইয়ারের মক টেস্ট হলে সব থেকে ভালো হয়। আর মক টেস্টের সাথে সাথে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোটামুটি আমি দেখেছি সিটেটের প্রস্তুতির জন্য বাজার চলতি অনেক বই আছে, অনেক অনেক বই আছে। কোনোটাই খারাপ নয়, আবার কোনোটাই ভালো নয়। কেন কোনোটা খারাপ নয়? কারণ হচ্ছে যে সবাই মোটামুটি যেটা বেসিক সিলেবাস, যেটা তোমাকে আমি মানে যেটা আমি তোমাদের বলছি যে বিএডের যে পড়াশুনো করার দরকার, সেই বিএডের পড়াশুনোর থেকে যে যেগুলো শিখবে সেইগুলো কাভার করা আছে সব বইয়ে, তাই ওগুলো ভালো। খারাপ কেন? কারণ কোনো বই কিন্তু 100% সিটেটের সিলেবাস কাভার করতে পারে না। কারণ এই চাইল্ড সাইকোলজি, পেডাগজি, লার্নিং পেডাগজি, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, এর ভুরি ভুরি প্রশ্ন চাইলে করাই যেতে পারে। কোনো বই থেকেই যে হবে প্রশ্নটা, এরকম কোনো মাথার দিব্যে দেওয়া নেই। তাহলে এইগুলো হচ্ছে প্রথমত ধারণাটা খুব পরিষ্কার থাকা দরকার, নলেজটা খুব পরিষ্কার থাকা দরকার। তাহলে কি হয়, প্রশ্ন যেরকমই আসুক মোটামুটি আমি ফেস করার মতো জায়গায় থাকবো। তাহলে একটা আরিহান্ত কিংবা একটা লুসেন্ট, ঠিক আছে, কিংবা আরও যদি কিছু থাকে, আমি আরিহান্ত কিনেছিলাম, আমার মনে আছে। লুসেন্ট কিনতে পারো, ভালো। আরিহান্ত কিনতে পারো, ভালো। আরও বাজারে বই আছে, সেগুলোও ভালো। কেন ওটা হাতে রাখবো? কারণ হচ্ছে আমি যখন মক টেস্ট দেবো, সেই মক টেস্টের যে বিভিন্ন প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই এই বইগুলোর মধ্যে থাকবে। এবং আমি মক টেস্টে যে প্রশ্নগুলো পারবো না বা ভুল করব, সেই প্রশ্নগুলো এই বই থেকে আমি তাড়াতাড়ি বের করে নিতে পারবো। আমার বিএডের বই খুঁজতে গেলে যে সময়টা নষ্ট হবে, সেটা হবে না। এখান থেকে বের করে তার একটা কনক্রিট অ্যান্সার আমি করে নিতে পারবো। এই জন্য এই বইটার দরকার। তাই এটা আমি বলবো যে একটা কিনে নিও, আরিহান্ত বা লুসেন্ট, যে কোনো একটা। সব থেকে যেটা মূল কাজ সেটা হচ্ছে মক টেস্ট। মূল যে প্রস্তুতি সেটা হচ্ছে মক টেস্ট, সেটা বাইজুস হোক, আনএকাডেমি হোক, লার্নার্স হাব হোক, এরকম অনেক ওয়েবসাইট আছে। বাইজুস, আনএকাডেমি মোটামুটি এখন বাজারের মধ্যে ভালো, ঠিক আছে, তাই এই দুটোরই নাম নিলাম। এখান থেকে মক টেস্ট সিটেটের প্রতি বছর বেরোয় এবং সেই মক টেস্ট দিতে হবে। কেন মক টেস্ট দিতে হবে? এইখানে মক টেস্ট দিলে সাথে সাথে অল ইন্ডিয়াতে আমার মানে প্রস্তুতির স্তরটা কীরকম, আমি পাস করতে পারছি কি না, প্রথম 2-3টে টেস্ট দিলে পরে আমি এই জায়গাটা বুঝতে পারবো যে আমার স্থানটা কোথায় আছে। এবার নেক্সট হচ্ছে যে যখন আমি বুঝলাম যে আমার এরকম অবস্থা, তাহলে আমি কোথায় কোথায় ভুল করছি, যে জায়গাগুলোতে ভুল করছি, যে প্রশ্নটা ভুল করছি, সেই প্রশ্নটা যে চ্যাপ্টার থেকে এসেছে সেই চ্যাপ্টারটা ভুলে খেয়ে নিতে হবে সেই দিন। প্রতিদিনের এইটাই কাজ যে নেক্সট মানে যে আমি যে মক টেস্ট দিলাম, সেখানে যদি আমার 30টা প্রশ্নের মক টেস্ট হয় বা 150টা প্রশ্নের মক টেস্ট হয়, আমি সেখানে আজকে 150টার মধ্যে 60টি প্রশ্ন সঠিক করতে পেরেছি। আমার টার্গেট ছিল 100, তাহলে 40টা প্রশ্ন আমি কোথায় ভুল করলাম এবং কোন চ্যাপ্টার থেকে আমি ভুল করলাম, এই 40টা প্রশ্ন সঠিক উত্তর কী, এবং এই 40টা প্রশ্ন যে যে চ্যাপ্টারের সাথে রিলেটেড সেই চ্যাপ্টারগুলো পড়া। এইটা হচ্ছে মানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাপে ধাপে প্রস্তুতি। এইভাবেই হয়। এরকমভাবে যদি 20-30টা মতো মক টেস্ট দেওয়া যায়, আমি ব্যক্তিগতভাবে 20টা মক টেস্ট দিয়েছিলাম। আনএকাডেমির মক টেস্ট ছিল, ঠিক আছে, কেভিএসের প্রস্তুতির জন্য। সিটেটের জন্য আমি মক টেস্ট দিইনি, কিন্তু এখন আমি বলবো মক টেস্ট দাও, কারণ আমাদের সময় সিটেট খুব সহজ পরীক্ষা ছিল। এখন সিটেট অতটাও সহজ নয়, খানিকটা
মডিফাই হয়েছে, প্রশ্নের মান খানিকটা উঁচুতে গেছে, বেড়েছে। এবার আসি ল্যাঙ্গুয়েজ প্রথমত ইংলিশ অনার্সের ছাত্র হওয়ার সুবাদে আমাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটাই মানে বেটার। পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেটা থাকে এটাও কিন্তু ওই একইভাবে, যেরকম আমি প্রথমে বললাম যে বিএডের বই থেকে পড়তে হবে, সেইভাবেই পড়তে হবে। আর ল্যাঙ্গুয়েজের যে কম্প্রিহেনশন আছে সেটা ইংলিশ, ওই যে বললাম যেহেতু আমাদের ইংলিশ আছে, অতএব সেক্ষেত্রে আমরা সহজেই সেটার প্রস্তুতি নিতে পারবো। আর এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একটা সাজেশন দিতে চাই যে বাংলা আমাদের দ্বিতীয় সাবজেক্ট হবে, সেকেন্ড সাবজেক্ট অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হবে। কিন্তু সিটেট পাস করার পর যে সরকারি চাকরির কথা ভাবছি আমরা, বা যার জন্য আমরা সিটেট পাস করছি, সেই পরীক্ষায় কিন্তু কোথাও বাংলার কোনো পেপার থাকে না। তাহলে এক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে, মানে এটা আমার ব্যক্তিগত আমি অভিজ্ঞতা থেকে বলছি, যে ল্যাঙ্গুয়েজ 2টা যদি আমি হিন্দি চুজ করি এবং তার জন্য যদি আমি প্রথম থেকেই হিন্দির পড়াশুনো বা হিন্দি গ্রামার বা হিন্দি বোধ পরীক্ষণ যে হয় এইগুলোর পড়াশুনো যদি প্রথম থেকে করি, তাহলে আমার হিন্দির একটা বেসিক প্রস্তুতি সিটেট পাস করার সাথেই হয়ে থাকবে। পরবর্তী ক্ষেত্রে আমি যখন কেভিএস বা জেএনভির পরীক্ষা দেবো, সেক্ষেত্রে আমার হিন্দিতে অনেকটা আমি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবো, কারণ আমরা বাঙালি, আমাদের ক্ষেত্রে হিন্দি একটা কাইন্ড অফ আলাদা একটা ভাষা, সেটাকে আবার নতুন করে শিখতে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার মতো করে শিখতে অনেকটা সময় লেগে যাবে। তাই প্রথম থেকেই যদি হিন্দির প্রতি একটা রাখি যে হ্যাঁ আমি হিন্দিতে সিটেট দেবো, ইট ইজ ফার বেটার। এমন কিছু হিন্দি ভাষা কঠিন নয় যে হিন্দিতে সিটেট দিলে আমার স্কোর কমে যাবে, ঠিক আছে? তো হিন্দি রাখা যেতে পারে, এটা আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন। কারো যদি মনে হয় যে না আমি বাংলাতে সিটেট করব, কোনো অসুবিধা নেই, এবং তার জন্য যে তার কোনো পরীক্ষায় বসতে অসুবিধে হবে এমনটাও নয়। তুমি মানে যে কেউ বাংলাতেও পরীক্ষা দিতে পারে এবং তারপরেও সে এনবিএস বা জেএনবি দিতে পারে। আমি নিজে ইনফ্যাক্ট বাংলাতেই পরীক্ষা দিয়েছিলাম, তারপর আমি কেবিএসের পরীক্ষায় আমি বসি, এবং তার জন্য আলাদা করে হিন্দির প্রস্তুতি নিতে হয় আমাকে। এটা যদি আমি প্রথম থেকে হিন্দির প্রস্তুতি নিতাম, তাহলে আমার সেক্ষেত্রে হিন্দির প্রস্তুতি ওই কেভিএসের পরীক্ষার আগে হিন্দিকে আলাদা করে আমাকে হিন্দি পড়তে হতো না, যেটা আমাকে বেশ খানিক মানে ভুগিয়েছিল আর কি হিন্দি রপ্ত করার ক্ষেত্রে। নেক্সট আসি ম্যাথমেটিক্স। প্রাইমারি সেকশনের ক্ষেত্রে বা যেটা আমাদের পেপার 1, এক্ষেত্রে ম্যাথমেটিক্স আসে, এবং ম্যাথমেটিক্স প্রস্তুতির জন্য RS আগরওয়ালের, ঠিক আছে, RS আগরওয়ালের বই আছে বাজারে, সেই বই যথেষ্ট ভালো। RS আগরওয়ালের যে ম্যাথমেটিক্স প্রস্তুতির যে বই, সে বই এই সিটেটেও কাজে লাগবে, আগামী দিনে জওহর নবোদয় বা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের পরীক্ষাতেও কিন্তু RS আগরওয়ালের বই কাজে লেগে যাবে। আরেকটা বই আমি রিকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে ম্যাজিক্যাল বুক অন ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো সেই ম্যাজিক্যাল বুকস যেটা পাওয়া যায়, এক মিনিট, এটা আমি শিওর হয়ে আমি অ্যাকচুয়াল নামটা ঠিকঠাক করে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বইটার নাম হলো ম্যাজিক্যাল বুক অন কুইকার ম্যাথস। এই ম্যাজিক্যাল বুক অন কুইকার ম্যাথস বইটা ভালো। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক শর্টকাট দেওয়া থাকে, আর কিংবা আরিহান্তের ওই RS আগরওয়ালের যে বই পাওয়া যায়, ইটস গুড, নট ব্যাড। লুসেন্টেরও পাওয়া যায় ম্যাথের বই। তো সবগুলোই মোটামুটি কম বেশি ভালো, কেউ খারাপ না, সবাই শর্টকাট শিখিয়ে দেয় ম্যাথামেটিক্সের, সেগুলো কাজেও লাগে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখানে রিকমেন্ড করবো যে শর্টকাট না শিখতে গিয়ে, যেটা আমার মানে ক্লাস 10-এর যে বেসিক পদ্ধতি যেগুলো, যেমন ইউনিটারি মেথড, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, জিওমেট্রিক মেনসুরেশন, এই যে মানে ইয়েগুলো ছিল, তার যেগুলো বেসিক ফর্মুলা ছিল, সেই বই থেকে যদি আমি পড়ে শিখি, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। কেন বলি? কারণ সেই ফর্মুলা থেকে শিখে যদি আমি প্র্যাকটিস করি এবং প্র্যাকটিসটা যদি সেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে ম্যাথমেটিক্সের যে টাইম কনজিউমিং ব্যাপারটা, সেই ব্যাপারটা প্রথমত এলিমিনেট হয়ে যায়। যেটা সবাই বলে যে শর্টকাট না জানলে অঙ্ক শেষ করবি কী করে সময়ের মধ্যে, ব্যাপারটা কিন্তু তা নয়। অঙ্ক যদি বেসিক রুলস থেকে আমরা শিখি, মানে একদম এলিমেন্টারি লেভেল থেকে যদি অঙ্কটাকে আমি ঠিকঠাকভাবে মানে ফর্মুলাগুলো প্র্যাকটিস করে বা প্রসেসটা প্র্যাকটিস করে যদি শিখি, সেইটার যদি খুব ভালো বা চূড়ান্ত প্রস্তুতি নিই, তাহলে এই প্রবলেমটা কিন্তু থাকে না, সময় কাভার হয়ে যায়, মানে খুব একটা সমস্যা হয় না। ইনফ্যাক্ট আমি বেসিকভাবেই শিখতাম, মানে ওই যার পার্সেন্টেজ বের করতে হতো সেটা করে ইনটু 100 এইভাবেই শিখতাম। এইভাবে শিখতে সেটা প্র্যাকটিস করতে এমন জায়গায় গেছে যে সেই ক্যালকুলেশনটা মুখে হয়ে যেত।
এইটা হলো বেসিক থিং। আর এমনটা নয় যে ওই ম্যাজিক্যাল বুক অন কুইকার ম্যাথসে যে ফর্মুলাগুলো শেখাচ্ছে সেই ফর্মুলাগুলো মানে তোমরা শিখে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি এবং তার ফলে তুমি অঙ্কতে একদম মানে ইয়ে হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা হয় না। ইনফ্যাক্ট ফর্মুলা শিখতে গিয়ে পরে হিতে বিপরীত হয়। তবুও আমি বললাম RS আগরওয়াল বা ম্যাজিক্যাল বুক অন কুইকার ম্যাথসটা নিয়েও সেখানের যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো এবং বেসিক রুলস দিয়েই প্র্যাকটিস করো, তাহলেই হবে। বিরাট কিছু ম্যাথের স্পিডের দরকার হয় না সিটেটের ক্ষেত্রে অন্তত পক্ষে। নেক্সট হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুস। এবার সেখানেও ম্যাথমেটিক্সের পেডাগজি পড়তে হবে। এবার আসি এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য আমাদের বিএডের বই যথেষ্ট, ঠিক আছে। সেখান থেকে এনভায়রনমেন্ট স্টাডিজ পড়াই যায়, বা নেটেও অনেকে নেটের ক্ষেত্রে নেট এক্সামের জন্য এনভায়রনমেন্ট পড়েছি বা কলেজেও এনভায়রনমেন্ট পড়েছি, তো এটার জন্য স্পেশাল কোনো বই কিন্তু নেই। এটা একটা কাইন্ড অফ সাধারণ স্টাডি। এনভায়রনমেন্ট কনসাসনেস থাকাটাই একটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। নেক্সট আসছি পেপার 2। পেপার 2তে আবার যথারীতি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি আছে এবং সেখানে এলিমেন্টারি স্কুল চাইল্ড আছে, অর্থাৎ বিএডের বইয়ের মধ্যে ওই পার্টিকুলার জায়গাটা খুঁজতে হবে যেখানে 6 to 8 বা এই বয়সের রেঞ্জের বাচ্চাদের সম্পর্কে কথাবার্তা বলা আছে বা লেখা আছে। নেক্সট চলে আসি আবার সেই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে সেম, কোনো ডিফিকাল্টি লেভেলের মধ্যে কোনো আলাদা কিছু হয় না। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সেও এই ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেলে কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে। ম্যাথমেটিক্স এখানে সেই বেসিক লেভেলেরই আসে। তবে হ্যাঁ, অ্যালজেব্রা, মেনসুরেশন এগুলো একটু হয়তো অ্যাডভান্স লেভেলের আসবে, ঠিক আছে, মানে করার মতো, বিরাট কিছু কঠিন না। যেভাবে বললাম সেইভাবে যদি করা হয়, যে বেসিক ফর্মুলা থেকে যদি প্রথম থেকে ঠিকঠাকভাবে শিখে নেওয়া হয়, তো ইটস গুড। নেক্সট আসছে সায়েন্স। সায়েন্স প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সিবিএসই বোর্ডের যে সায়েন্সের বইগুলো আছে সেই বইগুলোই যথেষ্ট। সিবিএসই বইয়ের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে সায়েন্স বই হয় ওদের, সেই বই যদি পড়া থাকে পরিষ্কার মানে ভাবে, খুব বেশি সময় লাগবে না, একটা বই পড়তে হার্ডলি 7 দিন লাগবে সায়েন্সের বই, ঠিক আছে। সেইটা পড়া থাকলেই মোটামুটি সায়েন্সের প্রশ্নগুলো করাই যায়, কারণ ওইখান থেকেই প্রশ্নগুলো আসে। এবং বিশেষ করে সিবিএসই বইয়ের মধ্যে বক্সের মধ্যে দেখবে প্রতিটা চ্যাপ্টারের কিছু বক্সের মধ্যে টু ডু থিংস বলে কিছু দেওয়া আছে, বা কিছু দেওয়া আছে এমন যেটা কিছু কিউরিয়াস, ওকে। তাহলে সেইগুলোর প্রস্তুতি কিন্তু মানে সেইগুলো পড়তে হবে বা দেখে রাখতে হবে, কারণ প্রশ্ন মোটামুটি সেসব জায়গা থেকে আসে। নেক্সট হচ্ছে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রেও কিন্তু সিবিএসসিরই যে বই আছে ক্লাস 6 to 8 যে সিবিএসসির বই, ঠিক আছে, একটু 9-10টাও 9-10 ইনক্লুডেড, অফকোর্স 9-10 থেকেও প্রশ্ন আসে। মোটামুটি 6 to 10-এর মধ্যে যে বইগুলো থাকবে সোশ্যাল সায়েন্সের, সেই বইগুলো হচ্ছে এই প্রস্তুতির জন্য যথেষ্ট। সিটেটের যে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স আছে সেটার জন্য একদম যথেষ্ট, ঠিক আছে। ওয়েন, ওয়্যার, হাউ, আর্লিয়েস্ট সোসাইটিজ, ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স, ফার্স্ট সিটিজ, early states, new ideas, the first empire, contact with distant lands, political developments, এই ধরনের চ্যাপ্টারগুলোই সিবিএসইতে আছে। উইমেন রিফর্ম, রিভল্ট অফ 1857, চ্যালেঞ্জিং দ্য কাস্ট সিস্টেম, ন্যাশনালিস্ট মুভমেন্ট, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, এই ধরনের চ্যাপ্টারগুলোই ওখানে থাকে। জিওগ্রাফির মধ্যে প্ল্যানেট, গ্লোব, এনভায়রনমেন্ট, এয়ার, ওয়াটার, হিউম্যান এনভায়রনমেন্ট এইগুলো থাকে। মোটামুটি যেরকমভাবে সিবিএসই বইয়ে সাজানো থাকে সেই রকমভাবেই আসে সিটেট পরীক্ষার মধ্যে। অতএব এইটার প্রস্তুতি কিন্তু কোনো আলাদা বই থেকে করার দরকার হবে না। আরিহান্তের বইয়ে যেগুলো থাকবে বা লুসেন্টের বইয়ে যেগুলো থাকবে সেগুলো যথেষ্ট, আর সিবিএসসির বইয়ে যে থাকবে ক্লাস 6 to 10-এর মধ্যে সেইগুলো যথেষ্ট। নেক্সট আসছি আমরা, হ্যাঁ, পেডাগজিক্যাল ইস্যু। সোশ্যাল সায়েন্সের পেডাগজি আমাদের বিএডের বইয়ের মধ্যে আছে। সোশ্যাল সায়েন্সের পেডাগজিও আমরা বিএডের বই থেকে পড়ে ফেলতে পারবো। তাহলে যে মানে ইয়েটা আসে সেটা হচ্ছে যে ফর ডিটেল সিলেবাস ফ্রম ক্লাস 1 to 8 প্লিজ রেফার টু এনসিইআরটি সিলেবাস অ্যান্ড টেক্সট বুকস। এটা কিন্তু শেষে বলা আছে, নোটে দেওয়া আছে। ইভেন সিটেটের যে সিলেবাস পেজ সেখানেই এটা বলা আছে, অর্থাৎ এনসিইআরটি বা সিবিএসসির যে বইগুলো হয় সেই বইগুলো কিন্তু এই সিলেবাসের একটা মেজর অংশ কাভার করে। আমি যে ক্ষেত্রে এটা যে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি মানে চাকরির জন্য হন্য হয়ে পড়াশোনা করতাম, তো যার ফলে মানে চাকরিটা চাই আর কি, এরকম একটা ব্যাপার ছিল, যার ফলে সিবিএসসির বই আমি অনেক আগের থেকেই পড়তাম। মানে সিটেট পরীক্ষা দেবো এই জন্যই সিবিএসসির বই পড়ছি এরকম কিন্তু নয়, কারণ এসএসসি, সিজিএল বা ইউপিএসসি এই পরীক্ষাগুলোতেও কিন্তু যে জেনারেল পেপার থাকে সেক্ষেত্রেও কিন্তু সিবিএসসির বই খুব এফেক্টিভ হয়।
নলেজটা মানে যে ধরনের নলেজটা ওখানে দরকার, নলেজ মানে এখানে বিরাট কিছু নলেজ না, ইনফরমেশন অনলি, যে ধরনের নলেজ ওখানে দরকার সেই নলেজটা সিবিএসসি বইয়ে খুব ক্রিস্প ওয়েতে দেওয়া আছে, খুব প্রিসাইজ ওয়েতে দেওয়া আছে। এবার সেটা সম্পর্কে আমি ডিটেল স্টাডি করতেই পারি অ্যাজ পার দ্য নিড অফ হোয়াট এক্সামিনেশন আই এম গোয়িং টু টেক। তো এক্ষেত্রে সিটেট, এক্ষেত্রে সিবিএসসির বইটা পড়লেই যথেষ্ট। আর এই হলো মানে মোটামুটি প্রস্তুতি। তাহলে যদি আবার আমি রিভাইজ করি বা রিক্যাপচুলেট করি, ঠিক আছে, তাহলে এরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা। সেটা হচ্ছে প্রথমত আমি যেটা কালেক্ট করব সেটা হচ্ছে কনক্রিট সিলেবাস, যেটা সিবিএসসির পেজে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, তারপরে হচ্ছে আমার বিএডের বই, ঠিক আছে, এবং তার সাথে সাথে মক টেস্ট এবং আরিহান্তের বই। আবার এইগুলো চলাকালীন সিবিএসসির বইও পড়তে হবে। মক টেস্ট দিতে দিতে যদি আমরা সিবিএসসির বই পড়ি, এটা সব থেকে ইফেক্টিভ হয়। দেখা যাবে একটা সময় যে প্রথমে 4টে মক টেস্ট হয়তো আমার গন্ডগোল গেল, তারপরের যে 15টা মক টেস্ট থাকলো বা তারপরের যে 10টা মক টেস্ট থাকলো সেগুলো খুব ইফেক্টিভ হলো, ঠিক আছে। এইভাবেই মোটামুটি আমরা প্রিপারেশন নেব, ঠিক আছে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব এনভিএস এবং কেভিএস সম্পর্কে, তার প্রস্তুতি কিভাবে নিতে হয় বা কি করতে হয় তার জন্য। ওকে, বাই এভরিওয়ান।